চলুন ফিরে যাই আজকের অতিথি অভিনেতা মাইন হাসানের কাছে। আজ যেমনটি বলছিলাম যে সম্প্রতি আমরা আপনাকে উৎসব চলচ্চিত্রে পেয়েছি, শুরুতে একটু জানবো অভিজ্ঞতা। এটার ডিরেক্টর তানিম নূর। তানিম ভাই শুরুতে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে এরকম একটা চরিত্র, খুবই স্বল্প সময়ের উপস্থিতি, তা আমি চাই তুমি এটা করো। মূলত মানে তানিম ভাইয়ের ওখানে কাস্টিংয়ের তানি আপু আছেন, তানি আপুই এইগুলো সব করেন, যোগাযোগ করেন। তো তিনিই আমাকে আসলে তানিম ভাই যে আমার কথা বলছেন তার কাছে সেটা জানান, এবং জানানোর পরে আমিও রাজি হয়ে যাই, কারণ আমারও বড় পর্দায় এর আগে একটা সিনেমায় আমি কাজ করেছি, ওটা এখন বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরছে, রিলিজ করেনি। সো সেকেন্ড সিনেমাটা আমার আগে রিলিজ করে ফেললো। তো ওই ভাবনার থেকেই আসলে যে না ঠিক আছে এই কাজটার সঙ্গে যুক্ত হই, কারণ এখানে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন। তো সেই ভাবনার থেকেই আমার মনে হয়েছে যে না এই প্রজেক্টের সঙ্গে যে কোনোভাবেই হোক আমাকে থাকতে হবে, এবং আমিও সাথে সাথে রাজি হয়ে যাই এবং কাজটা করি। এবং আপনার উৎসবের সাফল্য তো দেখতেই পাচ্ছেন, এরকম মানে ঈদে তো প্রায় 6টা সিনেমা রিলিজ করেছিল এবার, এবং তার মধ্যে উৎসব কিন্তু মোটামুটিভাবে জাস্ট মানুষের ওয়ার্ড অফ মাউথে, এবং হলে যে উপচে পড়া ভিড়, মানুষ যে এই ধরনের গল্প দেখতে চায়, সামাজিক স্থির একটা গল্প দেখতে চায়, সেটার প্রমাণ কিন্তু উৎসব। এবং উৎসব কিন্তু একটি পারিবারিক গল্প, পরিবার নিয়ে দেখার মতো। একদমই, আমাদের এই সিনেমার একটা ট্যাগলাইনই আছে, পরিবার ছাড়া দেখা নিষেধ। অনিম ভাই আমাদের যে এডিটর এই ফিল্মের, তার মাথার থেকে এই লাইনটা আসে যে পরিবার ছাড়া দেখা নিষেধ। আপনি নিজেও কি পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করেছেন? আমি আমার পরিবার সহ দেখার মতো এখনো পাইনি, মানে হলে ওই অতগুলো সিট একসাথে পাওয়া যাচ্ছে না, উৎসবের এই অবস্থা চলছে। জাহিদ হাসানের মতো একজন অভিনেতার সেখানে বিচরণ রয়েছে, এরকম একটি জনপ্রিয় সিনেমাতে নিজের অংশ, সেটি কেমন লাগে? মানে আনন্দের অনুভূতি, আর সবচেয়ে বড় কথা এটা আমার মানে লাইফ টাইম আমার মনে থাকবে যে প্রথম যে সিনেমাটায় আমাকে বড় পর্দায় দেখা গেছে, সেই বড় পর্দায় এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একটু মানে সামান্য অংশ আমি ছিলাম। তো এটাই আমি আমার মানে বিরাট প্রাপ্তি মনে করি। আমরা কিন্তু আপনাকে আবার পাশাপাশি বোহেমিয়ান ঘোড়াতেও পেয়েছি, সেই চরিত্র সম্পর্কে জানবো। বোহেমিয়ান ঘোড়ার গল্পটাও অনেকটা এরকমই। অমিতাভ ভাই একদিন যোগাযোগ করলেন যে মাইন, একটা টার্নিং পয়েন্টে তোমার একটা অ্যাপিয়ারেন্স লাগবে গল্পের, এবং খুব বেশি স্ক্রিন টাইম পাবা না, আমি চাই যে তুমি এই কাজটা করো। তা আমিও গিয়ে অমিতাভ ভাইয়ের সঙ্গে দেখা করলাম, কথাবার্তা বললাম, পরে মনে হলো যে না এটাও মজার, মানে পুরোটা সবগুলো এপিসোডে থাকাটা ইম্পর্টেন্ট না, এই যতটুক আছি এইটার ইম্পর্টেন্স কিন্তু এই গল্পের সঙ্গে আছে। তো ওই ভাবনার থেকেই ওই কাজটা করা। এবং যদি বোহেমিয়ান ঘোড়া দেখে থাকেন দেখবেন যে ওই পয়েন্টটার পরে গল্পটা একদম মানে অন্যদিকে মোড় নেয়। এই সিনেমাটি করতে যে কোনো হাসির কোনো মুহূর্ত বা যেটি আসলে স্মরণীয় মুহূর্ত হিসেবে থাকবে? আউটডোরে শুটিং করলে পুরোটার সময় আসলে স্মরণীয়ই থাকে, কারণ আমরা তো অভিনেতাদের কাজই তো হচ্ছে মনে রাখা, তো আমরা সবকিছু মনে রাখি। তো মজার ঘটনা যদি সেগুলো না হয়, মজার ঘটনা বলতে আমরা তো আসলে ইউজুয়ালি ওই হাসির কথাই মনে করি যে আরে খুব আনন্দ হয়েছিল এটা, কিন্তু সব এই যে টোটাল যে জার্নিটাই কিন্তু মজার। মানে একটা শুটিংয়ের সঙ্গে যাওয়া, যুক্ত হওয়া, নতুন একটা টিমের সঙ্গে কাজ করা, টোটাল জার্নিটাই আসলে মজার থাকে। তা আলাদা করে স্পেসিফিক কোনো ঘটনা হয় না। হ্যাঁ, তবে একটা জিনিস কি, এই যে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা থাকেন, তাদের সঙ্গে যখন আড্ডা দেই, গল্প করি, ওইটাই মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স দেয় আসলে একজন অভিনেতাকে। বোহেমিয়ান ঘোড়া চলচ্চিত্রটিতে যখন প্রথম আপনার চরিত্র সম্পর্কে জানলেন, তখন আসলে নিজেকে ভেঙে যে প্রস্তুতের ব্যাপার থাকে, এটি আসলে কিভাবে করা হয়েছিল? ডিরেক্টর অনেকভাবেই হেল্প করে, আর নিজেকে ওই রকম ভাবে যে খুব বেশি প্রিপারেশন নিয়ে গেলাম, করলাম, ওইটা কিন্তু হয় না আমাদের এই ইন্ডাস্ট্রিতে। অন্ততপক্ষে আমার মনে হয় না যে কেউ এভাবে করতে পারে, যে ওই চরিত্রের মধ্যেই বসবাস করছে, হ্যাঁ, বাসায় গিয়েও নিজেকে চিনতে পারছে না। ওই পরিবেশ আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো সুযোগ হয়নি। এটা আসলে তো ডিরেক্টরস মিডিয়া, এখানে কিন্তু যেমন থিয়েটারে কিন্তু আমাদের অভিনেতাদের কাছেই সব, ডিরেক্টরের কিছু করার থাকে না, কারণ স্টেজে লাইভ পারফরমেন্স হচ্ছে, হচ্ছে। কিন্তু স্ক্রিনে যখন আমরা অভিনয় করি তখন কিন্তু এটা ডিরেক্টর ম্যাটার করে, যে ডিরেক্টর যেভাবে, কারণ আপনি দেখবেন অনেক ভালো অভিনেতা মানে খুবই ফালতু প্রজেক্টে কিন্তু কাজ করে, আসলে কিন্তু
ওই অভিনেতাটা যে খারাপ হয়ে গেছে তা কিন্তু না, সে ওই মানে ডিরেক্টরের কাছ থেকে ওই জিনিসটা পায়নি। অভিনয় মানে এটা টোটালি ডিরেক্টরের উপর আমি মনে হয় যে স্ক্রিনে এটা ডিপেন্ড করে। সো আলাদা করে প্রস্তুতি ওইরকমভাবে থাকে না, গল্পটা দেয়, চরিত্রটা বোঝার চেষ্টা করি, চরিত্রটার আসলে কি ওই যে আমাদের বেসিক কিছু ইয়ে আছে, কে কি কেন কোথায় কিভাবে, এইগুলোর অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করি। এই মানে এটার মানে খুব বেশি ডিপ পড়াশোনা বা ইয়ে থাকে না। থিয়েটারের প্রসঙ্গ যেহেতু আসলো, একটু জানতে চাইবো যে যেহেতু থিয়েটার করে আসা হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে, তো এখন যখন আসলে চলচ্চিত্র নাটকে অঙ্গনে কাজ করছেন তখন আসলে কতটুকু ভূমিকা রাখছে, নেতিবাচক ভূমিকাটা কতটুকু রাখছে, প্রভাবক হিসেবে কতটুকু কাজ করছে? থিয়েটার তো ডেফিনেটলি ভালো প্রভাবক হিসেবেই কাজ করে, কারণ আমি বরাবরই একজন প্রফেশনাল অভিনেতা হতে চেয়েছিলাম। তা এখন বাংলাদেশে প্রফেশনাল অ্যাক্টর হওয়ার জন্য আসলে প্রফেশনাল কোনো ইনস্টিটিউট কিন্তু নাই। নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি আছে, ইন্ডিয়াতে পুনে ফিল্ম ইনস্টিটিউট আছে, ইভেন তো এনএসডি থেকেও প্রচুর, আপনারা তো জানেনই যে এনএসডির প্রচুর এনএসডিয়ান আমাদের বলিউডে কাজ করে। কিন্তু আমাদের এইখানে যদি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু নাটকের ডিপার্টমেন্ট আছে, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, আরও চিটাগাং, সবগুলোতেই নাটক পড়ানো হয়। কিন্তু সেই আমার আক্ষেপের জায়গা যে সেই যে ছাত্ররা নাটকের ভাই, ওই অর্থে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে তারা মানে অভিনেতা হিসেবে নেই। ওই ভাবনার থেকে আমার মনে হলো যে যেহেতু অভিনয়টাই করতে চাই, যে যাই তাহলে থিয়েটারের সঙ্গে যুক্ত হই। একদমই প্রফেশনাল অভিনেতা হওয়ার ভাবনা থেকে থিয়েটারে আসা, এটা 2011 শেষের দিকে আমি থিয়েটারে জয়েন করি। তাহলে থিয়েটারে যে কাজ করেছেন এবং পাশাপাশি এখন কাজ করছেন চলচ্চিত্র এবং নাটকেও কাজ করেছেন, তো দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি মনে হচ্ছে? এবং পাশাপাশি আপনি ওটিটিতেও আমরা আপনাকে পেয়েছি, যদি আমি বেসিক পার্থক্য জানতে চাই। বেসিক পার্থক্য আসলে টেকনিক্যাল পার্থক্য। মানে একজন অভিনেতা তো আসলে মানে জাস্ট এখন ক্যামেরার সামনে কথা বলছি, সো আমার ওইভাবেই মানে কথা বলতে হচ্ছে ক্যামেরার সামনে। যখন আমি বড় অডিয়েন্সের সামনে বড় স্কেলে, কারণ এখানে তো থিয়েটারে আমাদের একটা ফ্রেম থাকে, একটা হোয়াইট ফ্রেম থাকে, আর স্ক্রিনে তো আসলে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে কখনো আমার একদম এক্সট্রিম ক্লোজে চলে আসছে, কখনো একটু মিড শট ধরছে, মানে নানান শট, এই টেকনিক্যাল জিনিসগুলো জাস্ট আলাদা। এছাড়া অভিনয় তো আলাদা করে কোনো কিছু হয় না। আর থিয়েটারেও এখন মানে সব আধুনিক মাইক টাইকগুলো চলে আসছে, সো এখন আর ওই আগের মতো যে একদম ওই শেষ সারির দর্শকটা যেন শুনতে পায় ওরকম করে ডায়লগ, সো ওই এক্সাজারেশনটা আসলে লাগে না থিয়েটারে এখন আর। এখন ওইখানেও ন্যাচারালি অভিনয় করা যায়। একটু চরিত্র সম্পর্কে জানবো, যে এমন কোন চরিত্র আছে যেটি আসলে আপনার করবার ইচ্ছা ছিল বা ইচ্ছা আছে কিন্তু এখনো করে ওঠা হয়নি? শেক্সপিয়ারের একটা যে কোনো একটা প্রোডাকশন করার ইচ্ছা আছে, কিন্তু সেগুলো তো আসলে আমার সুযোগ হয়নি। আমি যে প্রোডাকশনগুলো করেছি তার মধ্যে শেক্সপিয়ারের কোনো কিছু ছিল না। যখন প্রথম কোনো স্ক্রিপ্ট হাতে আসে তখন আসলে সেটিকে মূল্যায়ন করেন কিভাবে? গল্প বা ডিরেক্টর, পরিচালক, কোন হিসেবে আসলে মূল্যায়ন করা হয়? ডিরেক্টর, গল্প। ভালো ডিরেক্টর খুব ফালতু একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, সেটা নিশ্চয়ই ভালো লাগবে না আমার। আবার খুব ভালো একটা স্ক্রিপ্ট ডিরেক্টরের ওইভাবে মানে এক্সিকিউট করার সেই ইয়ে নাই, ক্যাপাসিটি নাই, ওইটাও আমার খুব বেশি একটা ভালো লাগবে না। দর্শক মহলে টিকে থাকার জন্য, দীর্ঘদিন টিকে থাকার জন্য আসলে কোনটিকে এগিয়ে রাখবেন? ভালো গল্প ছাড়া কেউ টিকে থাকবে না। নতুন প্রজন্মের যারা কাজ করছে তাদের আসলে নিজেকে কিভাবে তৈরি করা প্রয়োজন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এই অঙ্গনে, তাদের জন্য কি থাকবে পরামর্শ? মানে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের পড়াশোনাটা নষ্ট হয়ে গেছে, আমরা এখন আর পড়াশোনা করি না। পড়াশোনাটা আসলে আবার বাড়াতে হবে। পড়াশোনাটা বাড়ালেই কেবল নতুন নতুন গল্পের ভাবনা আসবে মানুষের মাথায়, মানুষকে দেখতে হবে, জানতে হবে। আমরা আসলে ওই লাইক, কমেন্ট, শেয়ার একটা লুপের মধ্যে পড়ে গেছি। সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু আসলো, একটু জানতে চাইবো যে এখন আসলে বিভিন্ন মাধ্যম তৈরি হচ্ছে, তার মধ্যে একটি হলো ওটিটি প্ল্যাটফর্ম, এবং সেখানে ভিউজের খুব বেশি দৌরাত্ম্য, খুব সহজ গল্প দেখা যাচ্ছে যে দর্শক মহলে জনপ্রিয়তা পায়নি কিন্তু ভিউজের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। এই বিষয়টাকে আসলে আপনি অভিনেতা হিসেবে কিভাবে দেখেন? ভিউজের ওইটাকে খুব বেশি একটা মূল্যায়ন করি না, যদি এটার সঙ্গে প্রযোজকদের অর্থ অনেক কিছু জড়িত। যত বেশি ভিউ হবে তত নাকি অ্যাড দেখা যাবে, তত ইয়ে হবে।
তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে প্রযোজকদের বলবো অবশ্যই আপনারা এই কাজগুলো করেন, কিন্তু এর পাশাপাশি ভালো গল্পের, সুন্দর গল্পের কাজগুলোও করেন, যাতে মানুষ অন্ততপক্ষে এগুলো দেখতে দেখতে ক্লান্তি যখন মানুষের মধ্যে চলে আসবে তখন এই ভালো গল্পগুলো যাতে মানুষ দেখতে পারে, এটাই আমার আসলে এক্সপেকটেশন প্রোডিউসারদের কাছে। একটু যুক্ত করতে চাই, ভালো গল্পের ক্ষেত্রেও দেখা যায় যে কোনো একটি চরিত্রে কোনো একজন অভিনেতা খুব বেশি দর্শকপ্রিয়তা পেয়ে গেলে তাকে বারে বারে দেখা যায় যে একই চরিত্রে আমরা পাচ্ছি। তো এক্ষেত্রে যেমনটি হয় যে অভিনেতার জায়গাটি আসলে খুব সংকীর্ণ হয়ে যায়। আপনি অভিনেতা হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ যারা এইগুলো নিয়ন্ত্রণ করছে তাদের ভাবনার ব্যাপার। অভিনেতা আসলে কি ভাববে, মানে ওর তো আসলে ওর রান্নাঘরে গিয়ে ওর চুলায় হাঁড়ি ঠেলতে হবে, তাই না? ওর তো খেয়ে পরে বাঁচতে হবে, তো ও তো এই ধরনের কাজ করবেই, কারণ ওর তো ওইটা ছাড়া অন্য কোনো কাজ পারে না, এই আর কি। সো এই ভাবনাগুলো আসলে অভিনেতাদের ভেবেও লাভ নেই, এটা ভাবতে গেলে আরো হতাশ হতে হবে। যারে একই কাজ বারবার দিনের পর দিন এই একই জিনিস, একই লেবু আমরা করছি, তো সেইটা তো কি বলবো, এটা অভিনেতাদের এই ভাবনা ভাবতে গেলে মুশকিল আছে অনেক। প্রতিভার যে বিকাশ বা যে নিজের প্রতিভাকে কাজে লাগানোর যে বিষয়টি, সেই জায়গাটি তো আসলে নষ্ট হয়ে যাচ্ছে একজন অভিনেতার। হ্যাঁ, এখন মানে কি করবে একজন অভিনেতার, তো আসলে খুব বেশি কিছু করারও নাই, মানে তার তো আসলে প্রত্যেকটা অভিনেতাই আসলে ওই কলের অপেক্ষায় থাকে, যত বড় অভিনেতাই হোক পৃথিবীর, যার এই ভালো চরিত্রটা আমার জন্য আসছে, তো সেটার অপেক্ষা কিন্তু করে, প্রত্যেকটা অ্যাক্টরই করে, এই বোধহয় একটা ভালো চরিত্র আসলো। এছাড়া তো আর তার কিছু, সে তো নিজে গিয়ে প্রডিউস করতে পারবে না, সে তো নিজেকে, হ্যাঁ অনেক পয়সা করি হয়ে গেলে তখন সে নিজে মনের মতো করে প্রডিউস করে কাজ করতে পারবে, তার আগে তো আসলে পসিবল না। বিশেষ করে আমরা যারা অ্যাসপায়ারিং অ্যাক্টর, আমাদের পক্ষে তো এটা সম্ভবই না যে এই চরিত্রটাই আমি করতে চাই, এর বাইরে আমি করব না, কারণ আই হ্যাড টু রান মাই কিচেন। হ্যাঁ, বর্তমান ব্যস্ততা নিয়ে একটু জানবো, কি নিয়ে ব্যস্ত বা সামনে আমরা কি কি পেতে চলেছি? ওই তো একটা মুভির কথা বললাম যেটা ফেস্টিভ্যালগুলোতে ঘুরছে, সাবা, এটার পরিচালক মাকসুদ হোসাইন, ওইটা হয়তো সামনে রিলিজ করবে। আর গুলমোহর করেছিলাম তো শাওকি ভাইয়ের, গুলমোহরের পরে শাওকি ভাই বোধহয় আবার কোনো একটা গল্প লিখছেন, হয়তো সেই গল্পে কাজ করা হবে। এই তো আপাতত এর বেশি খুব বেশি কাস্টিং কল আমার কাছে নাই। আমার কাছে যেই সব নাটকের কলগুলো আসে ওইগুলো আসলে খুব বেশি একটা করতে আমার ভালো লাগে না বা করি না। ভাই, একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আপনারা যদি বাংলা কন্টেন্টের সাথে না থাকেন তাহলে আসলে কারাই বা থাকবে? আমাদের এই কন্টেন্টগুলোর সাথে থাকুন, দেখুন। ও আরেকটা কথা, হলে গিয়ে উৎসব সিনেমাটা দেখে ফেলুন এখনো যদি না দেখে থাকেন, উৎসব দারুণ করছে। আর বাংলা ভিশনকে ধন্যবাদ আমাদের মতো যারা অ্যাসপায়ারিং অ্যাক্টর তাদেরকে অতিথি হিসেবে ডাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ কবি লর্ড বাইরনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, হৃদয়ের চেয়ে বড় কোনো সহজাত প্রকৃতি নেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।